তো দেখ, তো আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহের লাস্ট পড়বো, লাস্ট একদম কিছু কিছু টপিক। ঠিক আছে, তো প্রথম যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে রোদের ওপর উষ্ণতার প্রভাব। এটা আমরা আগেও পড়েছি যে উষ্ণতা বাড়লে যে কোনো সাধারণ পরিবাহীর ক্ষেত্রে কি হয় বল, তার রোধের মান বৃদ্ধি পায়। ঠিক আছে, এবং সেখান থেকে আমরা একটা ছোট রিলেশন আজকে আমি লিখে দিচ্ছি, এটা তোদের সিলেবাসে নেই বাট লিখে রাখতে পারিস একটু স্টার দিয়ে। তোরা 11-এ উঠলে শিখবি, দ্যাট ইজ RT ইকুয়াল টু R0 × 1 + α t, যেখানে R0টা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ, আর RT-টা হচ্ছে 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। আগে লিখেছি কিনা আমার মনে নেই, লিখিয়ে থাকলে আর লেখার দরকার নেই, যদি না লিখে থাকি তাহলে লিখে নিবি, উষ্ণতায় রোধ। আর আলফাটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। এরপরে একটা আমরা গ্রাফ দেখবো, সেই জন্য এটা আরো আঁকা যাতে তোরা বুঝতে পারিস যে কি হবে। আচ্ছা, এইবার দেখ, তো তার মানে উষ্ণতা বৃদ্ধি করলে কি হচ্ছে, আমার রেজিস্ট্যান্স বা রোধ আমার বৃদ্ধি পায়। সিমিলারলি আমি যদি উষ্ণতা হ্রাস করি তাহলেও কি হয়, রোধ হ্রাস পাবে। টেম্পারেচার বাড়লে রোধ বাড়বে, টেম্পারেচার কমলে রোধ কমবে। কিন্তু কিছু কিছু পরিবাহের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উষ্ণতা কমলে রোধ কমে, কিন্তু কিছু কিছু পরিবাহের ক্ষেত্রে দেখা যাচ্ছে উষ্ণতা যখন খুব মানে 20 কেলভিন নিচে নেমে যায় তখন রোধ হট করে শূন্য হয়ে যায়। আর হট করে যদি রোধ শূন্য হয়ে যায় তাহলে এই অবস্থায় আজকে আমরা পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক যাই বলিস না কেন, কারণ কোনো একটা পরিবাহীর পরিবাহিতা কত বা তার কন্ডাক্টিভিটি বা সে কত ভালো পরিবহন করতে পারে কারেন্টকে, সেটা রোধের অনন্যক বা 1/r দিয়ে ডিফাইন করি। তাহলে এখন আর যদি শূন্য হয়ে যায় তাহলে দেখ পরিবাহীটা কি হয়ে যাচ্ছে, অসীম। তখনই আমরা পরিবাহীকে কি বল, অতি পরিবাহী বলছি। ঠিক আছে, তো অতি পরিবাহীতে উদাহরণ একটা ছোট্ট দেখা যায়, এখানে দেখ লেখা আছে প্রায় 4.2 কেলভিন উষ্ণতায় পারদ এবং 1.2 কেলভিন উষ্ণতায় অ্যালুমিনিয়ামের মধ্যে দিয়ে কিন্তু রোধ মানে স্থির মানে শূন্য হয়ে যায়, এবং এই সময় এই পদার্থগুলো কি অতি পরিবাহী হয়ে যায়। এবং এই যে নির্দিষ্ট তাপমাত্রা, যে তাপমাত্রা একটা সাধারণ পরিবাহী অতি পরিবাহীর মতো কাজ করে, তাকে আমরা সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচারও বলে থাকি। আচ্ছা, একটা যদি তুই গ্রাফ দেখিস যেখানে হচ্ছে আমরা সব রোধাঙ্কর সাথে উষ্ণতার যদি আমি গ্রাফ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সাধারণ পরিবাহী গ্রাফটা দেখ একদম একটা স্ট্রেট লাইন ফলো করেছে। ঠিক আছে, যেটা আমার বাঁদিকে যে যে ইকুয়েশনটা লেখা আছে এই অনুযায়ী আমার ফলো করেছে। কিন্তু অতি পরিবাহী এবং অতি পরিবাহীর ব্যাপারটা দেখ, উষ্ণতা যত কমাচ্ছিলাম রোধ কমছিল কমছিল, ভালো কথা, কমছিল রোধ কমছিল, যে রোধ আস্তে আস্তে কি হচ্ছিল বল, কমছিল নিচের দিকে, কিন্তু কমতে কমতে হঠাৎ একটা পয়েন্ট আসবে যেখানে গিয়ে কি হয়ে যাবে বল, রোধটা আমার 0 দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আর অর্ধ পরিবাহী যেগুলো সেইগুলো কোনোভাবেই ওহমের সূত্র কিন্তু মেনে চলে না। তো অর্ধ পরিবাহীদের কিন্তু অহোমীয়, এটা পড়ানো হয়েছে আগে, অহোমীয় পদার্থও বলে। তো এই একটা জিনিস আছে, যদি না পড়ানো থাকে লিখে নিস, একটা হচ্ছে অহোমীয় পদার্থ আর একটা হচ্ছে অহোমীয় পদার্থ। অহোমীয় পদার্থ মানে যে সকল পদার্থ V=I সূত্র মেনে চলে, ঠিক আছে, তাদেরকে অহোমীয় পদার্থ বলে। কারণ যে কোনো সাধারণ পরিবাহী তুই ধরতে পারিস উদাহরণ হিসাবে। আর আরেকটা হচ্ছে কি বললাম, অহোমীয় পদার্থ, এটা হচ্ছে অবভিয়াসলি যারা V=IR সূত্র মেনে চলে না। যেমন অর্ধ পরিবাহী উদাহরণ হিসাবে যে কোনো অর্ধ পরিবাহী মানে লিখতে পারি, অর্ধ পরিবাহী উদাহরণ তুই লিখতে পারিস সিলিকন, জার্মেনিয়াম। ঠিক আছে, এরা সবাই হচ্ছে আমার অর্ধ পরিবাহী উদাহরণ, আর প্রত্যেকটা পরিবাহীকে একটা গ্রাফে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপর একটু আছে, তো রোধাঙ্কের ক্রম মানে কার রোধাঙ্ক সব থেকে কম হয় সেরকম, ধাতু অবভিয়াসলি সব থেকে কম, তারপর সংকর ধাতু, তারপরে অর্ধ পরিবাহী, অন্তরক বা যেগুলো কুপরিবাহী আমরা বলি তড়িতে, তাদের সব থেকে বেশি অবভিয়াসলি রোধাঙ্ক বেশি মানে রোধ বেশি, সেই জন্য রোধাঙ্ক বেশি। তারপর দেখ কিছু পদার্থের রোধাঙ্কের ভ্যালু দেওয়া আছে, সে 20 ডিগ্রি সরি তারপর দেখ কিছু ভ্যালু রোধাঙ্কর ভ্যালু দেওয়া আছে যে 20 ডিগ্রি উষ্ণতায় আমার
কত কত ভ্যালু হতে পারে, রুপোর হচ্ছে 1.6, তামার 1.7। আমরা এখান থেকেই বুঝতে পারছি, দেখ রোধাঙ্ক দেখ ধাতু সব থেকে কম আছে, তারপরে ধাতু সংকর বা সংকর ধাতু বলতে পারিস, তারপর অর্ধপরিবাহী, আর সবার লাস্টে হচ্ছে অন্তরক। তো এই ভ্যালুগুলো লিখে রাখ, ওরকম ভাবে লিখতে দেবে না কোনোদিনও, বা যা একটা টেবিল যেহেতু বইতেও দেওয়া আছে সেই জন্য পড়ে রাখাটা বেটার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট টপিকটা এটা পুরো মুখস্থ করার, এটা আমাদের আজকের মানে কারেন্ট ইলেকট্রিসিটির একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, যেটা হচ্ছে আমরা যে বিভিন্ন ল্যাম্প আজকাল ইউজ করি, সাধারণ ল্যাম্প, সিএফএল আর হচ্ছে এলইডি, এই তিন রকমের আমরা ইউজ করে থাকি। তো এই প্রত্যেকটার কিরকম কিরকম দাম, মানে এদের একটা তুলনামূলক আইডিয়া, ঠিক আছে। অবভিয়াসলি প্রত্যেকটা দেখ লেখা আছে, তাদের স্থায়িত্ব লেখা আছে, মানে কত দিন অবধি চলতে পারে বা কত ঘন্টা। তারপর পাওয়ারের গল্প বলা আছে, ঠিক আছে, এবং সে কত পার্সেন্ট তড়িৎ শক্তি খরচ করে সেটা বলা আছে। তারপর সেটা দূষণ করে কিনা, তা কি কি উপাদান নিয়ে তৈরি হয়, সেগুলো সবকিছু লেখা আছে মোটামুটি। কতটা পার্সেন্ট বেশি শক্তি ক্ষয় করে বা নষ্ট করে সেগুলোও সব লেখা আছে। তো এখানে যে সঙ্গে স্কোয়ার গুলো লেখা আছে, ওগুলো সঙ্গে সঙ্গে, মানে বুঝতে পেরেছিস তো, যে সাধারণ ল্যাম্পে লেখা আছে না আলো জ্বালার সময় সঙ্গে সঙ্গে সব করে, সঙ্গে সঙ্গে সুইচ দেওয়ার সাথে সঙ্গে সব সময় সময় লাগবে। শুধু সিএফএল যেগুলো হয় সেগুলো, সিএফএল মানে দেখবি মানে ওই কোনো জায়গায় খেলা হলে বা অনুষ্ঠান হলে যে বড় বড় বাতিগুলো লাগায় না, ওগুলোকে সিএফএল বলা হয়। দেখবি সুইচ দিলে তো সঙ্গে সঙ্গে জ্বলবে, বাট প্রথমে কিন্তু একদম পূর্ণ মাত্রায় জ্বলবে না, মানে ফুল ইন্টেন্সিটিতে জ্বলে না, প্রথমে একটু একটু হালকা ভাবে জ্বলে। মানে তুই দেখতে পাবি, তুই যদি কোনোদিন দেখিস সিএফএল জ্বলা, ওই বড় বড় যে লাইট হ্যালোজেন যেগুলোকে বলে থাকে সেইগুলোতে দেখিস, তাহলে প্রথমে ইনিশিয়ালি ভেতরের যে টিউবটা হয় সেটা আগে গরম হয়, মানে সেটা তুই দেখতে পাবি যে ফিলামেন্টটা গরম হচ্ছে, হতে 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 তারপর কিছু সময় পর ওই মিনিমাম মানে 2-3 মিনিটের মধ্যেই একদম ফুল একদম ইন্টেন্সিটিতে জ্বলতে শুরু করে দেয়। এটা একটু লিখে নে। আমি নিচে করবো, অসুবিধা নেই, লাস্ট পয়েন্টটা দেখা যাচ্ছে না আমি জানি। লিখে নে। তারপর আমরা আজকে তড়িৎ কোষ পড়বো, বিভব পার্থক্য, তড়িৎচালক বল, বদ্ধ বর্তনী, অ্যামমিটার, ভোল্টমিটার। ঠিক আছে। তারপরে আমরা তড়িৎ চুম্বকত্বে ঢুকবো। যদি লেখা না হয়ে থাকে তাহলে ভিডিওটা পজ করে একটু লিখে নিস, আমরা এটা বেশিক্ষণ সময় ওয়েস্ট করছি না। ঠিক আছে, আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের টপিকে। একটা মিনিট একটু, এরপর থেকে একটু একদম পরিষ্কার করে নোট ডাউন করবি। তো ফার্স্ট আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ কোষ। তো অবভিয়াসলি আগেকার দিনে, এখন হয়তো খুব একটা কম ইউজ কম হয়, বাট তুই টিভির বা রিমোটের ব্যাটারি যেটাকে বলে সেটাকেই আমরা তড়িৎ কোষ বলি। তো তড়িৎ কোষ কি করছে, জেনারেলি এখানে কি করছে আমার, বা ব্যাটারি যেগুলো আমরা বলে থাকি, যে তড়িৎ কোষ খুব ইজিলি কি হচ্ছে কোনো একটা বর্তনীতে তড়িৎ প্রবাহকে বজায় রাখতে আমার সাহায্য করছে। তো তড়িৎ কোষের ডেফিনেশনটা এটা লিখতে পারিস, লেখ, তড়িৎ কোষ হলো এমন একটি ব্যবস্থা যেখানে কোনো যন্ত্রের সাহায্য ছাড়া রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। রাসায়নিক শক্তিকে
তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। তো এবার সবাই তুই জানিস যে ব্যাটারির একটা জেনারেলি যে কোনো যদি তুই ব্যাটারি কনসিডার করিস, সেই ব্যাটারির কি হয়, দুটো প্রান্ত থাকে, একটাকে অবভিয়াসলি কি বলা হয়, নেগেটিভ প্রান্ত বলা হয়, আর এই দিকটাকে অবভিয়াসলি কি বলা হয়, পজিটিভ প্রান্ত বলা হয়। তো এটা কেন এক্সিস্ট করে রাখা হচ্ছে সাইডে লেখ, মানে ওটার উপর প্যারা চেঞ্জ করে, বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ বজায় রাখার জন্য, তড়িৎ পরিবাহ বা তড়িৎ প্রবাহ বজায় রাখার জন্য তড়িৎ কোষে একটি ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকে, একটি ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকে, যা নিম্নলিখিত চিত্রের সাহায্যে প্রদর্শন করা হয়, যা নিম্নলিখিত চিত্রের সাহায্যে প্রদর্শন করা হয়। দিয়ে এই ছবিটা আঁকবি। জেনারেলি যে কোনো বর্তনীতে ব্যাটারিকে এইভাবে আঁকা হয়। এই যে বেশি বড় দাগটা, এটাকে অবভিয়াসলি পজিটিভ প্রান্তটা বোঝানো হয়, আর এটা দিয়ে অবভিয়াসলি নেগেটিভ প্রান্ত বা ঋণাত্মক প্রান্তটাকে বোঝানো হয়ে থাকে। ঠিক আছে, আবার প্যারা চেঞ্জ। আচ্ছা, তড়িৎ কোষের প্যারা চেঞ্জ করে এবার হেডিং করবি হচ্ছে তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল, ঠিক আছে, লেখ মুক্ত বর্তনীতে, মুক্ত বর্তনীতে কোষের ঋণাত্মক মেরু থেকে, কোষের ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে একক ধনাত্মক আধান স্থানান্তরিত করতে মুক্ত বর্তনীতে কোষের ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে একক ধনাত্মক আধানকে স্থানান্তরিত করতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে তড়িৎ চালক বল বলা হয়। যে পরিমাণ কার্য করতে হয় তাকে তড়িৎ চালক বল বলা হয়। একক কি হয়, ভোল্ট, কি ইউনিটে, এসআই ইউনিটে, আর লিখবি হচ্ছে স্ট্যাট ভোল্ট হচ্ছে সিজিএস ইউনিটে, স্ট্যাট ভোল্ট হচ্ছে সিজিএস ইউনিটে একক হবে। এরপর আমরা যে জিনিসটা আসছি তাকে বলছি, হেডিং করবি গ্যালভানোমিটার। যে যন্ত্রের সাহায্যে কোনো বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ অথবা বর্তনীর যে কোনো দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য মাপা যায়, বিভব পার্থক্য মাপা যায়, তাকে গ্যালভানোমিটার বলে, তাকে গ্যালভানোমিটার বলে। আচ্ছা, গ্যালভানোমিটার দেখতে কিরকম হয় তুই যদি দেখিস, এরকম একটা বক্স টাইপের হয় গ্যালভানোমিটার, ঠিক আছে। তো এখানে একটা লাল দাগ থাকে, লাল লাল দিয়ে জেনারেলি ইলেকট্রিকে পজিটিভ বোঝায়, হ্যাঁ, আর ব্ল্যাক এখানে একটা নব থাকে যেটা নেগেটিভ বোঝায়। তো একটা তার পজিটিভে এসে ঢুকবে আর একটা তার নেগেটিভে এসে যাবে, আর এখানে তোর ইয়ে থাকে, একটা কাটা থাকে, মানে একটা মার্কিং পয়েন্ট থাকে, এখানে রিডিং থাকে 0, 1, 2, 3, 4, 5 করে। তো ডিপেন্ডিং তুই কতটা কারেন্ট পাঠাচ্ছিস বা কিসের, তার ওপর তোর সেই হিসাবে রিডিং দেবে, মানে কতটা কারেন্ট যাচ্ছে বা যেটা।
তো গ্যালভানোমিটার থেকে আমরা খুব ইজিলি অ্যামমিটার এবং খুব ইজিলি ভোল্টমিটার বানাতে পারি। তো সেই জন্য নেক্সট হেডিং করবি অ্যামমিটার। প্রথমে আমরা ডেফিনেশন লিখবো, তারপর বাকি কিছু লেখ। যে যন্ত্রের সাহায্যে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করা হয়, যে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করা হয় তাকে অ্যামমিটার বলা হয়। দিয়ে লিখবি অ্যামমিটারের বৈশিষ্ট্য। নাম্বার 1, অ্যামমিটারকে বর্তনীর সঙ্গে সর্বদা শ্রেণী সমবায় যুক্ত করা হয়। অ্যামমিটারকে বর্তনীর সঙ্গে সর্বদা শ্রেণী সমবায় যুক্ত করা হয়। নাম্বার 2, আদর্শ অ্যামমিটারের রোধ শূন্য হতে হয়। কেন? ধরে নে কোন একটা ব্যাটারি আছে, তারপর একটা রেজিস্ট্যান্স আছে, ব্যাটারির পোটেনশিয়াল বা বিভব পার্থক্য ভি ধরে নিলি, রেজিস্ট্যান্স হচ্ছে আর, আর এখানে একটা অ্যামমিটারকে লাগানো আছে। তাহলে অ্যামমিটার এখানের মধ্যে দিয়ে যদি দেখে যে আই কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এই আই এর ভ্যালু ভি বাই আর হবে। এইবার আজকে যদি অ্যামমিটারের নিজস্ব রোধ খুব বেশি হয়, তাহলে দেখ কারেন্টের ভ্যালু হয়ে যাবে ভি বাই আর প্লাস স্মল আর, যেখানে স্মল আরটা হচ্ছে অ্যামমিটারের রোধ। তাহলে এখন কারেন্টের ভ্যালুটা বা ওই অ্যামমিটারের রিডিংটা তুলনামূলকভাবে কমে যাবে। কিন্তু আমি তো অ্যামমিটার বর্তনীতে লাগিয়ে কি দেখতে চাইছিলাম, যে ক্যাপিটাল আর এর মধ্যে দিয়ে কতটা পরিমাণ কারেন্ট পরিবহন করছে, সেই কারেন্ট পরিবহনটাকে মাপতে চাইছিলাম, তার ভ্যালুটা জানতে চাইছিলাম ডিজিটালি। কিন্তু তাকে কোনোভাবে তো আমি এফেক্ট করতে পারছিলাম না, মানে এফেক্ট করতে চাইছিলাম না যে না একে কমিয়ে দিই বা একে বাড়িয়ে দিই। তাহলে আমি সেটা কেন করব? সেই জন্য অ্যামমিটারের রোধ যত কম হবে তত ভালো হয়। ঠিক আছে, যত রোধ কম হয় তত ভালো হয়। কিন্তু আদর্শ অ্যামমিটারের রোধ শূন্য হওয়া উচিত। তা অবভিয়াসলি শূন্য রোধ যুক্ত তো কিছুই বানানো সম্ভব না। তো প্র্যাকটিক্যালি সম্ভব নয়, বা থিওরিটিক্যালি অ্যামমিটারের রোধ শূন্য হওয়া উচিত। ঠিক আছে, এইবার নেক্সট হেডিং করবি অ্যামমিটারের মধ্যেই গ্যালভানোমিটার টু অ্যামমিটার, মানে গ্যালভানোমিটার থেকে কি করে অ্যামমিটার বানানো হচ্ছে। দেখ বলা হচ্ছে, আমি লেখাবো পরে, আগে এটা দেখ। ধরে নে এটা একটা গ্যালভানোমিটার যার রোধ ক্যাপিটাল জি, তার সমান্তরালে যদি একটা স্মল রেজিস্ট্যান্স একটা এস কানেক্ট করে দেওয়া হয়, তখন এই পুরো গ্যালভানোমিটার সহ মানে মানে তোর এস সহ, মানে শান্ট, এটাকে শান্টও বলে, যাই হোক, এই স্মল রোধযুক্ত গ্যালভানোমিটার এই পুরো কম্বিনেশনটা তখন কি হবে, অ্যামমিটারের মতো কাজ করবে। তো কি হচ্ছে, গ্যালভানোমিটারের প্যারালালে বা সমান্তরালে যদি একটা স্মল রোধের কিছু সমান্তরাল সমবায় লাগিয়ে দেওয়া হয়, তখন পুরো কম্বিনেশনটা আমাকে অ্যামমিটার। তো লিখে নে, গ্যালভানোমিটারকে খুব কম মানের রোধের সাথে সমান্তরাল সমবায় লাগালে, সেটি অ্যামমিটার হিসাবে কাজ করে। এবার দেখ, ধরে নিচ্ছি এখান দিয়ে আমি টোটাল আই কারেন্ট ঢোকে, তাহলে কিছুটা ধরে নে এই দিকে গেল, মানে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, ধরে না গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আই জি পরিমাণ গেল, তাহলে বাকিটা এই ছোট রেজিস্ট্যান্স বা আই মাইনাস আইজিটা এটার মধ্যে দিয়ে যাবে। যেহেতু গ্যালভানোমিটার এবং এই ছোট রেজিস্ট্যান্সকে দুজনের সমান্তরাল সমবায় লাগিয়েছি, তো সমান্তরাল সমবায় কি ছিল বল, বিভব পার্থক্য সমান হবে। তাহলে আজকে গ্যালভানোমিটারের রোধ যদি ক্যাপিটাল জি হয়,
ওর মধ্যে দিয়ে যাওয়া তড়িৎ প্রবাহের মান যদি আই সাফিক্সে জি হয়, তাহলে গ্যালভানোমিটারের সাপেক্ষে বিভব পার্থক্য হবে আই সাফিক্সে জি ইন্টু জি। সিমিলারলি এস যে রোধটা ধরেছি তার মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট আই মাইনাস আইজি আর তার রোধের ভ্যালু এস, তাহলে বিভব পার্থক্য কত হবে এস ইন্টু আই মাইনাস আইজি। তাহলে যেহেতু বিভব পার্থক্যে সমান হচ্ছে, যেহেতু সমান্তরাল সমবায় লাগানো বিভব পার্থক্য সমান, সেই জন্য এই দুটো কি হবে সমান হওয়া উচিত। তাহলে সেখান থেকে দেখ এস এর ভ্যালু আমরা পাচ্ছি আইজি ইন্টু ক্যাপিটাল জি বাই আই মাইনাস আইজি। তার মানে এখান থেকে দেখ আমি নিজের ইচ্ছা মতো মানে নিজের ইচ্ছা মতো এই এসটাকে চুজ করতে পারি। মানে আমি দেখাতে চাই যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কতটা আমি কারেন্ট পাঠাতে চাই, মানে আই সাফিক্সে জি এর ভ্যালু কতটা হওয়া উচিত তার উপর ডিপেন্ড করে কিন্তু আমি এস কে চুজ করতে পারি। ঠিক আছে, তো ছবিটা এখানে লিখে নে। নেক্সট হেডিং কর ভোল্ট মিটার। যে যন্ত্রের সাহায্যে যে কোনো দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করা হয় তাকে ভোল্ট মিটার বলা হয়। যে যন্ত্রের সাহায্যে যে কোনো দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করা হয় তাকে ভোল্ট মিটার বলে। নিচে বৈশিষ্ট্য লেখ। 1 নম্বর, ভোল্ট মিটারকে বর্তনীর সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। ভোল্ট মিটারকে বর্তনীর সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। নাম্বার 2, আদর্শ ভোল্ট মিটারের রোধ অসীম হওয়া উচিত। আদর্শ ভোল্ট মিটারের রোধ অসীম হওয়া উচিত। কেন? কি বলছে, যে কোনো ধরনের রেজিস্ট্যান্স আছে আর ব্যাটারি আছে, কি বলছে ভোল্ট মিটারকে সবসময় কিসে লাগাবে, সমান্তরাল সমবায়ে লাগাবে। ধরেন সমান্তরাল সমবায়ে লাগালাম, তাহলে অবভিয়াসলি সমান্তরাল সমবায়ে লাগানো মানে কারেন্ট ব্রাঞ্চিং হওয়া, আইটা I1 I2 তে ভেঙে যাওয়া। কিন্তু আজকে যদি ভোল্ট মিটারের রোধ খুব বেশি হয় তাহলে দেখ I1 এর ভ্যালু বা ভোল্ট মিটারের মধ্যে কারেন্ট যাওয়াটা খুব কম হবে। ঠিক আছে, কারেন্ট মানে যাবেই না, মানে যত বেশি হবে ভোল্ট মিটারের রোধ কারেন্ট তত কম যাবে। তাহলে তখন মূল কারেন্ট বা যে আই তার বেশিরভাগ অংশটাই কিন্তু ক্যাপিটাল আর এর মধ্যে দিয়ে যাবে। তার বেশিরভাগ অংশটাই কিন্তু ক্যাপিটাল আর এর মধ্যে দিয়ে যাবে। তো আমি তো সেটাই চাই, আমি তো চাই না যে ক্যাপিটাল আর এর মধ্যে দিয়ে আগে যতটা কারেন্ট যাচ্ছিল এখন গিয়ে কমে যাক ভোল্ট মিটার লাগানোর জন্য। আমরা শুধু বিভব পার্থক্য মাপতে চাই যে ওই রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত। তো সেই জন্য এগেন ওই আগেরটার মধ্যেই যে আদর্শ ভোল্ট মিটারের অসীম হওয়া উচিত, কিন্তু অসীম তো পাওয়া সম্ভব না কোনোদিনই। তো একটা হাই রেজিস্ট্যান্সের ভোল্ট মিটার সবসময় ইউজ করতে হয়। ঠিক আছে, নেক্সট হেডিং করবি গ্যালভ্যানোমিটার টু ভোল্ট মিটার। গ্যালভ্যানোমিটার টু ভোল্ট মিটার। তো গ্যালভ্যানোমিটারের সাথে দেখ, গ্যালভ্যানোমিটারের সাথে যদি শ্রেণী সমবায় একটা রোধকে লাগানো হয় তখন সেটাকে ভোল্ট মিটার হিসাবে ইউজ করা যেতে পারে। তো এর মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয় এর মধ্যে, আর এই পয়েন্টটার ধরে নে এ, এই পয়েন্টটা যদি বি হয়, এ পয়েন্টটার বিভব প্রভেদ যদি ভিএ, বি পয়েন্টটার বিভব প্রভেদ যদি ভিবি হয়, তাহলে আমরা লিখতে পারি ভিএ মাইনাস ভিবি এবং দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য শুড বি আই ইন্টু টোটাল রেজিস্ট্যান্স। এখানে দেখ গ্যালভানোমিটারের সাথে রোধটাকে কি লাগিয়েছি, শ্রেণী সমবায় লাগিয়েছি। তো শ্রেণী সমবায় লাগালে রেজিস্ট্যান্স কে সিম্পলি যোগ হয়। তাহলে এখান থেকে দেখ আর ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি দ্যাট ইজ ভিএ মাইনাস ভিবি বাই আই মাইনাস জি। তাহলে কত ভ্যালুর রেজিস্ট্যান্স আমাকে শ্রেণী সমবায় লাগাতে হবে, তাহলে লেখ গ্যালভানোমিটারের সাথে রোধকে শ্রেণী সমবায়ে রাখলে তুল্য রোধ খুব বেশি হয়ে যায়, ফলে সেটিকে ভোল্ট মিটার হিসাবে
ব্যবহার করা যেতে পারে, ফলে সেটিকে ভোল্টমিটার হিসাবে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপর নেক্সট টপিক, এটা লিখে নে। আভ্যন্তরীণ রোধ, হেডিং করবি তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ। দেখ, বর্তনী যদি বদ্ধ হয়, ধরে নে একটা রেজিস্ট্যান্স আছে আর ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভ, তাহলে অবভিয়াসলি কারেন্ট এই দিকে ফ্লো করছে, এইটা আমার হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালুটা। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে ভাব বর্তনীটা তখনই ক্লোজ, মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে ব্যাটারির পজিটিভ থেকে আধান বেরোচ্ছে, পজিটিভ আধান বা ধনাত্মক আধান, সে ঘুরে ফিরে রোধের মধ্যে দিয়ে ঘুরে টুরে আসলো, দিয়ে ঋণাত্মক মেরুতে পৌঁছাচ্ছে। এবার সেই লুপটা বা সেই বদ্ধ লুপটা যদি আমাকে কন্টিনিউ রাখতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, ওই পজিটিভ আধানটাকে কোষের মধ্যে দিয়ে ঋণাত্মক মেরু থেকে পজিটিভ মেরুর দিকে যেতে হবে, ঋণাত্মক থেকে ধনাত্মক মেরুর দিকে যেতে হবে। এইবার তার মানে তড়িৎ কোষের মধ্যেও ওই পজিটিভ আধানটা চলবে। এইবার ওই ধনাত্মক আধানটা যখন তড়িৎ কোষের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তড়িৎ কোষের ভেতরে অনেক রকম উপাদান আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎদ্বার বা যেগুলো তোরা আগেও পড়েছিস। সেই উপাদানগুলো কি করছে, এই ধনাত্মক আধানের যাওয়া বা তড়িৎ প্রবাহ যাই বলিস না কেন, তার বিরুদ্ধে একরকম বাধার সৃষ্টি করছে। একেই বলা হচ্ছে আভ্যন্তরীণ রোধ। তার জন্য কি করছে, দেখ, এই যে বাধার সৃষ্টি করলো, এই বাধাকে পেরোনোর জন্য এই ধনাত্মক আধানটা ওই পরিমাণ বাধাটাকে পেরোনোর জন্য কি করে, কিছু শক্তি ক্ষয় করে ফেলে। তার জন্য কি হয়, কিছুটা ভোল্টেজ নষ্ট হয়ে যায়। তাই আজকে কোনো ব্যাটারি তোরা যদি ইয়েতে দেখিস, দেখবি মানে টিভি রিমোটে যে ব্যাটারি গুলো ইউজ করে থাকিস সেইগুলো, বা বড় বড় টর্চে আগে যে ব্যাটারি গুলো ইউজ করা হতো, ঠিক আছে, তো সেগুলো তো অনেক বড়, বাট রিমোটে যেগুলো ইউজ করা হয়ে থাকে আজকাল, ছোট রিমোটে দেখবি 1.5 ভোল্ট লেখা আছে। কিন্তু সেই ব্যাটারিটাকেই যদি আমি একটা ভোল্টমিটারের সাপেক্ষে অ্যাপ্লাই করি, ভোল্টমিটার এখনই পড়ালাম কি মাপতে সাহায্য করে, বা বিভব পার্থক্য। তাহলে আজকে যদি এর তড়িৎ চালক বল 1.5 ভোল্ট হয়, তাহলে এখানকার রিডিংও কি আসা উচিত, ভোল্টমিটারের রিডিং 1.5 ভোল্ট আসা উচিত, কিন্তু আসবে না। কি আসে, আমার রিডিংটা 1.3 ভোল্টের কাছাকাছি আসে। ঠিক আছে, মানে কিছুটা সামান্য পরিমাণ কম আসে। তো এখান থেকে কোশ্চেন আসছে কেন, কারণটা ওই যে বললাম, যে এখান থেকে আমার কারেন্ট বেরোচ্ছিল বা ধনাত্মক আধান বেরোচ্ছিল, ভালো কথা, ঘুরে যেই পুরো আসলো এই ঋণাত্মক মেরু থেকে এখন পজিটিভ বা ধনাত্মক মেরু যখন তড়িৎ কোষের মধ্যে দিয়ে যাবে, তখন ওই তড়িৎ কোষের উপাদানগুলো একে একটা বাধার সম্মুখীন আসবে। এবার এই বাধার সম্মুখীন আসার জন্য ও সেই বাধাকে পেরোতে চাইবে। এবার যখনই ওই সেই বাধাটাকে পেরোতে চাইবে, তখনই কিছু পরিমাণ শক্তি কি নষ্ট হয়ে যাবে। এবং একেই কি বলা হয় আবার, আভ্যন্তরীণ, মানে এই বাধাটাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ রোধ। এবং এই যে কিছু পরিমাণ বিভব নষ্ট হয়ে যাচ্ছে, একে বলা হচ্ছে লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট। একে বলা হচ্ছে লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট। তার মানে আমরা দেখতে পাচ্ছি, যখনই কোনো একটা ব্যাটারি বা তড়িৎ কোষ বর্তনীতে অ্যাপ্লাই করা হয়, তার সাথে সাথে তড়িৎ কোষের একটা নিজস্ব একটা রোধ থাকে, যাকে আমরা তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ বলতে পারি। তাহলে তড়িৎ কোষের রোধকে যদি আমরা স্মল আর দিয়ে ডিফাইন করি, তাহলে এই ছবিতে আই এর ভ্যালু হবে ই বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর। ঠিক আছে, তো তুই এখন ছবিটা আঁকবি শুধু, দিয়ে এবার 1 2 3 করে পয়েন্টে পয়েন্টে লিখবি, যা আমি লেখাচ্ছি। নাম্বার 1 লিখবি, বদ্ধ বর্তনীতে তড়িৎ প্রবাহ বজায় রাখার জন্য যখন তড়িৎ কোষের মধ্যে ঋণাত্মক মেরু থেকে
ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে, ঋণাত্মক তড়িৎ কোষের মধ্যে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে তড়িৎ প্রবাহিত হয়, তখন কোষের উপাদানগুলির জন্য এক প্রকার বাধার সৃষ্টি হয়, এক প্রকার বাধার সৃষ্টি হয়। একেই আভ্যন্তরীণ রোধ বলে, একেই আভ্যন্তরীণ রোধ বলে, ফুল স্টপ দিয়ে দাড়ি জেলে, এবং একে স্মল আর দ্বারা প্রকাশ করা হয়, এবং একে স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। নাম্বার 2 লিখবি, তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধকে, নাম্বার 2, তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধকে সর্বদা বহির্বর্তনীর সাথে, সর্বদা বহির্বর্তনীর সাথে শ্রেণী সমবায় যুক্ত করা হয়, শ্রেণী সমবায় যুক্ত করা হয়। নাম্বার 3, আচ্ছা যদি তাহলে এই ইকুয়েশনটাকে আমরা ভাঙি, তাহলে দেখা যাচ্ছে ই ইকুয়াল টু আই স্মল আর প্লাস আই ক্যাপিটাল আর, মানে আজকে যদি স্মল আরটা না থাকতো তাহলে দেখ ই ইকুয়াল টু আই আর হতো, যেটা হওয়া উচিত, ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। কিন্তু এখানে দেখ একটা ছোট স্মল আই আর চলে আসছে, তার মানে আমি যদি শুধু আই আর বার করি, যেটা আমার বিভব প্রভেদ, সেটা কি আসছে ক্যাপিটাল ই মাইনাস আই আর, মানে ক্যাপিটাল ই আসা উচিত ছিল, কিন্তু ক্যাপিটাল ই এর জায়গায় কি হচ্ছে একটা মাইনাস আই আর এক্সট্রা টার্ম, মানে কিছুটা ভ্যালু কম আসছে। এই স্মল আই আরটাকে কি বলা হচ্ছে নষ্ট ভোল্ট। এতটা লিখে তারপর লিখবি কোষের আভ্যন্তরীণ রোধের উপস্থিতির জন্য, কোষের আভ্যন্তরীণ রোধের উপস্থিতির জন্য ক্যাপিটাল আর রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ, ক্যাপিটাল আর রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কোষের তড়িৎচালক বল অপেক্ষা কিছুটা কম হয়, কোষের তড়িৎচালক বল অপেক্ষা কিছুটা কম হয়। কোষের তড়িৎচালক বল অপেক্ষা কিছুটা কম হয়। যার মান মানে কিছুটা কম হয়, একে কম হয় ফুল স্টপ দিলে, যে পরিমাণ বিভব নষ্ট হয়, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবি আই ইন্টু স্মল আর, তাকে নষ্ট ভোল্ট বলা হয়, তাকে নষ্ট ভোল্ট বলা হয়, তাকে নষ্ট ভোল্ট বলা হয়। নেক্সট হচ্ছে আমরা শুরু করব, যেটা আজকে অল্পই পড়বো, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকত্ব। এটা আমাদের তড়িৎ প্রবাহটা শেষ হয়ে গেল, এবারে আমাদের শুরু হচ্ছে তড়িৎ চুম্বকত্ব।
হেডিং করা একদম মাঝখানে। তার মধ্যে ফার্স্ট যে ফার্স্ট যে হেডিংটা করবি সেটা হচ্ছে ওরস্টেডের পরীক্ষা। ওরস্টেডের পরীক্ষা, ঠিক আছে? তো আমি একটা ছবি আঁকছি আগে। কি করা হয়েছে দেখ, কিচ্ছু না, একটা সিম্পল বর্তনী বানানো হয়েছে। একটা ব্যাটারির সাথে একটা সুইচ দিয়ে একটা রেজিস্ট্যান্স বা রোধক তারকে যুক্ত করা হয়েছে, এবং তাদের কাছাকাছি একটা চুম্বক শলাকাকে একদম প্যারালালি প্লেসড করা হয়েছে। ঠিক আছে, তাদের কাছাকাছি একটা চুম্বক শলাকে প্যারালালি প্লেসড করা হয়েছে। সরি, এইটা এইভাবে এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ। হ্যাঁ, এই দিকটা উঠে আছে, তো এই দিকটা পজিটিভ, এই দিকটা ঢুকে আছে, এই দিকটা নেগেটিভ। মানে আমি যদি আজকে সুইচ অন করে দিই, তাহলে কারেন্টটা হচ্ছে এদিক থেকে বেরোচ্ছে, পজিটিভ থেকে এরকম যাচ্ছে, এবির মধ্যে দিয়ে এইভাবে গিয়ে আবার তড়িৎ কোষে ফিরে যাচ্ছে। তো ওস্টেডের পরীক্ষার মধ্যে লেখ, পরীক্ষা, এটা ছবি আকার এখানে লিখবি। একটি এবি তারকে এমন ভাবে স্থাপন করা হয়েছে যাতে বি প্রান্তটি সর্বদা উত্তর দিকে এবং এ প্রান্তটি সর্বদা দক্ষিণ দিকে থাকে। এখন একটি চুম্বক শলাকাকে তারের সমান্তরাল স্থাপন করা হলো। চুম্বক শলাকাকে তারের সমান্তরাল স্থাপন করা হলো। তড়িৎ প্রবাহের ভিন্ন অভিমুখ এবং চুম্বক শলাকার ভিন্ন অবস্থানের জন্য সুইচ অন করার সাথে সাথে নিম্নলিখিত ঘটনাগুলি পর্যবেক্ষিত হয়। নিম্নলিখিত ঘটনাগুলি দেখা যায়। ঠিক আছে, এইবার কোশ্চেন আসছে যে কিরকম কি কি ঘটনা দেখা যায়, কি হয়। তো একটা হেডিং করবি পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ হেডিং করে একটা টেবিল লিখবি। টেবিলের ফার্স্ট একটা প্রথম কলামটা হবে তড়িৎ প্রবাহের অভিমুখ, চুম্বক শলাকার অবস্থান, উত্তর মেরুর বিক্ষেপ। নাম্বার 1, এ থেকে বি এর দিকে। ঠিক আছে, চুম্বক শলাকার অবস্থানের দিকে তারের ঠিক নিচে
তারের ঠিক নিচে, এবং উত্তর দিকের উত্তর মেরুর যে বিক্ষেপ সেটা লিখবি পশ্চিম দিকে। মানে এরকম যদি ধর এ থেকে বি হয়, কারেন্ট যায় এবং এরকম একদম নিচে চুম্বক সরলরেখা নর্থ থেকে সাউথ, তাহলে কারেন্ট গেলে পশ্চিম দিকে আমার হচ্ছে নর্থ পোলটার যেটা লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, সেই দিকটা কিন্তু আমার বিক্ষেপটা করছে। এভাবেও আঁকতে পারিস। আচ্ছা, এখানে টেবিলে যদি স্পেস থাকে, আমি বলতে ভুলে গেছি, স্পেস থাকলে এখানে আর একটা করে দে, দিয়ে এখানে করে দে চিত্র, তাহলে তোর প্রত্যেকটা বুঝতেও সুবিধা হবে। তাহলে আগে প্রথমে একটু দেখে নে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। আমার যেহেতু তারটা উত্তর দক্ষিণ বরাবর ছিল, তাহলে এরকম এঁকে দিলাম, এ থেকে বি এর দিকে উত্তর দক্ষিণ বরাবর ছিল। আর চুম্বক শলাকাটাও আমার ওই বরাবরই ছিল, নর্থ পোল সাউথ পোল। তাহলে এইরকম যদি যায়, তাহলে কোন দিকে বেঁকে যাবে বল? পশ্চিম দিকে বেঁকে যাবে। তাহলে এই দিকে কিন্তু আমার লেফটের দিকে বেঁকে যাবে, যেটা বললাম। 2 নাম্বার লেখ এ টু বি, এখানে লিখবি ওপরে, এটা আসবে হচ্ছে পূর্ব দিকে, এটা আসবে হচ্ছে পূর্ব দিকে, ঠিক আছে? তো এর ছবিটা হবে এইরকম। এরকম। তিন নাম্বার দিবি বি টু এ, এখানে লিখবি নিচে, তাহলে আবার আসবে পূর্ব দিকে, ছবিটা হবে এইরকম, বি থেকে এ, নিচের দিকে মানে এইরকম, এই যে। তারপরে আবার বি থেকে এ, ওপরের দিকে, বিক্ষেপটা হবে পশ্চিম দিকে, ছবিটা হবে এরকম, ফলাকাটা উপরে আছে, এটা নিচে আছে, এটা নর্থ পোল যদি হয়। লেখা হয়ে গেছে, তারপর হেডিং কর সিদ্ধান্ত। লেখ, ওরস্টেডের এই পরীক্ষা থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে কোনো তড়িৎবাহী